চলুন আজ আমরা শিক্ষার পুরো ধারণাটাকে একদম গোড়া থেকে বোঝার চেষ্টা করি, ঠিক একটা বাড়ি বানানোর মতো করে। একটার পর একটা ইট গেঁথে আমরা দেখব শিক্ষা আসলে কি দিয়ে তৈরি। তো প্রথমেই একটা প্রশ্ন করা যাক, তাই না? শিক্ষা বলতে আমরা ঠিক কি বুঝি? এটা কি শুধু বইয়ে লেখা কয়েকটা তথ্য মুখস্থ করা, নাকি এর মানে আরও অনেক গভীর কিছু? ব্যাপারটা এমন না যে এই প্রশ্নটা নতুন। বহু যুগ ধরে জ্ঞানী গুণীরা এর উত্তর খুঁজেছেন। যেমন ধরুন, সেই প্রাচীন গ্রিসে অ্যারিস্টটল বলতেন, শিক্ষা হল সুস্থ শরীরের ভেতর একটা সুস্থ মন তৈরি করা। মানে শরীর আর মন দুটোই সমান জরুরি। আবার যদি আমরা প্রাচ্যের দিকে তাকাই তাহলে দেখব তাদের দর্শনটা একটু অন্যরকম। যেমন স্বামী বিবেকানন্দ বলছেন, শিক্ষা বাইরে থেকে কিছু দেয় না, বরং আমাদের ভেতরে যে পূর্ণতা আগে থেকেই আছে তাকেই প্রকাশ করতে সাহায্য করে। কি দারুণ একটা ধারণা, তাই না? আর এখনকার চিন্তাবিদরা কি বলেন? তারা যেন এই দুটো ধারণাকে এক সুতোয় গাঁথেন। যেমন গান্ধীজি বলছেন, শিক্ষা হল শিশু বা মানুষের দেহ, মন এবং আত্মার সবথেকে ভালো দিকটার সম্পূর্ণ বিকাশ ঘটানো, মানে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট। বেশ, তাহলে তো অনেকগুলো সংজ্ঞা দেখা হলো। এবার চলুন আমাদের মেটাফরিক্যাল বাড়ির ভিত্তিটা তৈরি করা যাক, কারণ যে কোনো বড় কাঠামোর জন্যই তো একটা মজবুত ভিত্তি দরকার। আসুন দেখি শিক্ষার আসল উদ্দেশ্যটা কি। মজার ব্যাপার হলো, এডুকেশন শব্দটার মধ্যেই কিন্তু এর আসল অর্থ লুকিয়ে আছে। ল্যাটিন শব্দগুলোর দিকে তাকালেই বোঝা যায় এর মানে একদিকে যেমন কাউকে লালন পালন করা, তেমনি তার ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে আনা। এখন এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখানো হচ্ছে যে শিক্ষক কিভাবে একই সাথে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ করে। একদিকে এটা একজন ব্যক্তির ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে, তার চরিত্র গঠন করে, আর ঠিক একই সাথে এটা সমাজকেও গড়ে তোলে, মানে সংস্কৃতিকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় আর ভালো নাগরিক তৈরি করে। তো ভিত্তি তো তৈরি, কিন্তু এই বিশাল কাঠামোটা কিসের উপর দাঁড়িয়ে থাকবে? মানে এর স্তম্ভগুলো কি কি? দেখুন, এখানে 4টে মূল উপাদান আছে, আর এরা একে অপরের সাথে জুড়ে আছে। একদম কেন্দ্রে রয়েছে শিক্ষার্থী, তাকে পথ দেখাচ্ছেন শিক্ষক, আর পুরোটার কাঠামো তৈরি করছে পাঠ্যক্রম বা পরিবেশ। আর এই সবকিছুর পেছনে রয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, যা পুরো প্রক্রিয়াটাকে সঠিক পথে চালনা করে। আর এই লক্ষ্যটা কি হবে তা নিয়ে একটা বড় বিতর্ক আছে। শিক্ষা কি ব্যক্তির জন্য নাকি সমাজের জন্য? একদিকে কিছু দার্শনিক মনে করেন শিক্ষার মূল কাজ হল ব্যক্তির আত্মবিকাশ আর স্বাধীনতা নিশ্চিত করা। অন্যদিকে জন ডিউইর মতো চিন্তাবিদরা বলেন শিক্ষার লক্ষ্য হল সমাজের কল্যাণ করা আর একজন কাজের মানুষ তৈরি করা। বাড়ি বানাতে গেলে যেমন একটা ব্লুপ্রিন্ট লাগে, শিক্ষার ক্ষেত্রেও ঠিক তেমনই একটা নকশা আছে, আর সেটাই হলো পাঠ্যক্রম। চলুন এবার এই নকশাটা একটু খুঁটিয়ে দেখা যাক। কানিংহামের একটা অসাধারণ উক্তি আছে, যেটা পাঠ্যক্রমের ধারণাটাই বদলে দেয়। তিনি বলছেন, পাঠ্যক্রম হল শিল্পীর অর্থাৎ শিক্ষকের হাতে থাকা একটা যন্ত্র, যা দিয়ে তিনি তার উপকরণকে অর্থাৎ ছাত্রছাত্রীকে নিজের আদর্শ অনুযায়ী গড়ে তোলেন, তার স্টুডিওতে অর্থাৎ স্কুলে। এখন এই নকশা সাজানোর একটা উপায় হলো সিঁড়ির মতো করে, মানে ধাপে ধাপে এগোনো। যেমন আমরা ছোটবেলায় আগে যোগ শিখি, তারপর বিয়োগ, তারপর গুণ, সহজ থেকে কঠিনে যাওয়া। একেই বলে উল্লম্ব বা ভার্টিক্যাল পদ্ধতি। আরেকটা উপায় হলো পাশাপাশি দেখা, মানে একই ক্লাসের বিভিন্ন বিষয়কে জুড়ে দেওয়া। যেমন যখন মুঘলদের ইতিহাস পড়া হচ্ছে, তখন সেই সময়ের সাহিত্য আর শিল্পকলা নিয়েও আলোচনা করা। এতে বিষয়গুলো আলাদা আলাদা না থেকে একটা সম্পূর্ণ ছবি তৈরি করে। এটাই হলো অনুভূমিক বা হরাইজন্টাল পদ্ধতি। আর ৩ নম্বর পদ্ধতিটা বেশ মজার। এটাকে বলে স্পাইরাল বা বর্তুলাকার। ভাবুন তো একটা স্প্রিংয়ের মতো। এখানে একই বিষয় বারবার পড়ানো হয়, কিন্তু প্রতিবার একটু বেশি গভীরে গিয়ে। যেমন প্রথমে মহাদেশগুলোর নাম শেখা হলো, পরের ক্লাসে সেগুলোর আবহাওয়া আর তারও পরে সেখানকার রাজনীতি নিয়ে আলোচনা হলো। বেশ, নকশা তো হাতে চলে এলো। এবার দেখা যাক এই নকশা অনুযায়ী জ্ঞানটা তৈরি করার জন্য আজকাল কি কি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আধুনিক শিক্ষার সবচেয়ে বড় পরিবর্তনটাই হলো এটা,
ফোকাসটা এখন আর শিক্ষকের ওপর নয়, বরং শিশুর ওপর। মানে শিশু কি শিখতে চায়, তার ক্ষমতা কতটা, তার ওপর ভিত্তি করেই শেখার প্রক্রিয়াটা এগোবে। শিক্ষক এখানে জ্ঞান দেন না, বরং শেখার পথটা সহজ করে দেন। এর সবচেয়ে সুন্দর উদাহরণ হল কিন্ডারগার্টেন। শব্দটার মধ্যেই এর পুরো দর্শনটা লুকিয়ে আছে। জার্মান ভাষায় কিন্ডার মানে শিশু আর গার্টেল মানে বাগান। ফ্রয়েবেলের ভাবনাটা ছিল ঠিক এমনই। স্কুল হলো একটা বাগান, শিক্ষক হলেন মালি, আর শিশুরা হলো চারাগাছ, যাদের খেলার ছলে যত্ন করে বড় করে তুলতে হবে। আরেকটা খুব কাজে পদ্ধতি হল প্রজেক্ট মেথড। এখানে বসে বসে শুধু লেকচার শোনা নয়, বরং নিজে হাতে কাজ করে শেখা। কোনো একটা বাস্তব সমস্যাকে বেছে নিয়ে সেটার জন্য পরিকল্পনা করা, তারপর সেই অনুযায়ী কাজ করা এবং সবশেষে নিজেদের কাজটা কতটা সফল হলো তা মূল্যায়ন করা। এটা শেখার একটা সম্পূর্ণ চক্র। তো আমাদের বাড়ি প্রায় তৈরি, কিন্তু প্রত্যেকটা বাড়িতেই তো কিছু নিয়মকানুন থাকে, তাই না? চলুন এবার সেই স্বাধীনতা আর শৃঙ্খলার বিষয়টা একটু দেখি, কারণ এটা শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, স্বাধীনতা ছাড়া কি সত্যিকারের শেখা সম্ভব? আবার শৃঙ্খলা ছাড়া কি একটা ক্লাসরুম চালানো যায়? এই দুটোর মধ্যে ভারসাম্যটা কোথায়? শৃঙ্খলা নিয়ে পুরনো দিনের ধারণা আর এখনকার ধারণার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। আগেকার দিনে শৃঙ্খলা মানে ছিল ভয়, শাসন আর শাস্তি, কিন্তু আধুনিক ধারণা বলছে শৃঙ্খলা আসবে ভালোবাসা, স্বাধীনতা আর আত্মনিয়ন্ত্রণ থেকে। শিক্ষক এখানে শাসক নন, বরং একজন বন্ধু ও পথপ্রদর্শক। আসলে আসল লক্ষ্যটা কিন্তু কাউকে জোর করে নিয়ম মানানো নয়। আসল লক্ষ্য হল আত্মশৃঙ্খলা। এমন একটা অবস্থা তৈরি করা যেখানে একজন মানুষ নিয়ম মানবে কোনো ভয় বা পুরস্কারের লোভে নয়, বরং নিজের দায়িত্ববোধ আর সমঝ থেকে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, শিক্ষার এই বাড়িটা যদি আমরা একদম নিখুঁতভাবে বানাতে পারি, সঠিক ভিত্তি, স্তম্ভ আর সরঞ্জাম দিয়ে, তাহলে কি সুশৃঙ্খল নাগরিক এমনিতেই তৈরি হয়ে যাবে? নাকি এটাই আমাদের এই নির্মাণের সবচেয়ে কঠিন আর শেষ ধাপ? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?